Aircel presents Sunday Funday! Yay! আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল হাসছে গোপাল আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল হাসছে গোপাল যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না চলে না রে চলে না রে চলে না রে চলে না চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা। তা সেনাপতি মন্ত্রী এখনো এলো না কেন? মানে তা তো বলতে পারবো না মহারাজ। দেখুন আবার কার মাথায় কাঁঠাল ভাঙার তাল করছে। বাজে কথা বলো না গোপাল, বাজে কথা বলো না। গোপালের এমনই স্বভাব, মুখে ভালো কথার বড়ই অভাব। চ্যাটাং চ্যাটাং বলবে কথা আর জ্বলে যাবে মন্ত্রীর মাথা। এই তুমি এবার থামো দেখি। তা মন্ত্রী, গোপালের কথা ছেড়ে দিয়ে এবার আমার কথার জবাব দাও দেখি। বলি, রাজসভায় আসতে এত দেরি হলো কেন? মহারাজ কি বলবো, সে কি দৃশ্য! হোমকুণ্ডে যজ্ঞের আগুন জ্বলে উঠল, দাউ দাউ করে লেলিহান শিখা, অং বং চং মন্ত্র পড়া হলো। এক সময় যজ্ঞের আগুনও নিভল, আর তখনই সকলের চোখ একেবারে ছানা বড়া। কেন? কারণ যজ্ঞের ছাই সরিয়ে পাওয়া গেল ধাতুর তৈরি এক কবচ। বটে বটে, তা কোথায় ঘটেছে এই সমস্ত ঘটনা? শুধুই ঘটনা নাকি অলৌকিক কাণ্ড কারখানা? কথার মাঝে এই রকম ফুট কাটলে আমি কিন্তু আর একটাও কথা বলবো না মহারাজ। আহ গোপাল, তুমি কি থামবে? বলো মন্ত্রী বলো, কোথায় হচ্ছে এসব? আগে রাজ্যের দক্ষিণ প্রান্তে ভাঙা মন্দিরে। ভাঙা মন্দিরে? হিমালয় থেকে এক সাধু এসে সেখানে আস্তানা গেড়েছে। এক সাধু তার দুই চেলা। বাবা, বলো কি? বলানি কওয়ানি এক সাধু আর তার দুই চেলা এসে ভাঙা মন্দিরে বসে গেল? শুনলাম সাধু বাবা নাকি ওই রকম মানুষের ভালো করতে যোগ সাধনা ছেড়ে এরকম হঠাৎ করেই মাঝে মধ্যে মর্তভূমিতে নেমে আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। যজ্ঞ করে আর তো মানুষকে কবচ বিতরণ করে আবার নাকি হিমালয়ে চলে যান। তাহলে তো রীতিমতো মহাপুরুষ বলো। মহাপুরুষ বলে মহাপুরুষ, রীতিমতো যোগ সিদ্ধ সাধু। কবচ দিয়ে মানুষের ভাগ্যদোষ কাটান বলে ভক্তরা তার নাম দিয়েছে কবচ বাবা। বাহ বাহ বাহ, যথোপযুক্ত নাম। তা মন্ত্রী, তুমি কি সেইখান থেকেই আসছো? হ্যাঁ মহারাজ। মহারাজ, আমি আর কথা না বলে থাকতে পারছি না। তাই যদি অনুমতি দেন, আমি মন্ত্রী মশাইকে একটিমাত্র প্রশ্ন করতে চাই। আমার যা জানার তা হয়ে গেছে, এবারে দুটো কেন, মন্ত্রীকে তুমি 200টা প্রশ্ন করতে পারো। এই মরেছে, বিগলে গোপাল আবার কি বেমক্কা প্রশ্ন করে বসবে কে জানে। আচ্ছা মন্ত্রী মশাই, আপনি বললেন ছাই সরিয়ে কবচ পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায় তো, আমি নিজের চোখে দেখে এলাম। আচ্ছা, কবচটা ছাইয়ের মধ্যে আসে কি করে? কবচ বাবা বলেন যে ওপরওয়ালা নাকি খুশি হয়ে অদৃশ্য হাতে কবচটা যজ্ঞের আগুনের মধ্যে ফেলে দিয়ে যান। ওরে বাবা, কি ভয়ানক দৈবিক কাণ্ড! হ্যাঁ এই মন্ত্রী, আমি একদিন দেখতে যাব। নিশ্চয়ই যাবেন মহারাজ, আমি আপনাকে নিয়ে যাব। আপনার সাথে আমিও দেখতে যাব মহারাজ। না, তুমি যাবে না। কেন? তোমার মতো নাস্তিক আর অবিশ্বাসী মানুষের সেখানে গিয়ে কোনো কাজ হবে না। মনের মধ্যে ভক্তি না থাকলে এসবে কোনো কাজ হয় না। কবচ বাবা বলেন, বিশ্বাসীকে বলম। পরের জন এগিয়ে এসো। নাম? কার নাম বলবো? আমার না আমার মেয়ের? কেন? আসলে মেয়ের বিয়ের জন্য কবজ নিতে এসেছি। তাহলে মেয়ের নাম বলো।
আমার মেয়ের নাম কুমুদিনী দাসী। মেয়ের বিয়ে হচ্ছে না কেন? সমস্যাটা কোথায়? তা তো জানি না, আমার মেয়েকে দেখতে শুনতে খারাপ না, কিন্তু কথা হয়েও বিয়ে ভেঙে যায়। বুঝেছি বুঝেছি, বিয়ে ভাঙা দোষ। হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কবচ বাবার কৃপায় সব দোষ কেটে গিয়ে সামনের লগ্নেই বিয়ে পাকা হয়ে যাবে। ভালো পাত্র পাবো তো? পাবে না মানে? একেবারে রাজপুত্রের মতো, মানে আমার মতো খানিকটা পাত্র পাবে। যেমন রূপ তেমনি টাকা পয়সা। 400 লাগবে। কত? 400 400 400 400 400। 400? বাবা, মেয়ের বিয়ের কবজের জন্য 400? এ যে সে বিয়ে নয় মা, এ বিয়ে ভাঙা দোষ। তারপরে বলি ওই যে রাজপুত্র যেটা বলছিলাম, রাজপুত্রের মতো পাত্র। খরচা তো একটু বেশি হবেই মা। ঠিক আছে, দেব না হয়। গুরু ভাই, টাকাটা গুনে নিয়ে খাতায় নাম তুলে যজ্ঞের দিনটা বলে দাও। যাও মা, তুমি গুরু ভাইয়ের কাছে যাও। পরের জন। বলি শুনছো, কৃষ্ণনগরে নাকি এক সাধু বাবা এসেছেন গো? শুনেছি। কার কাছে? আমাদের মহামান্য মন্ত্রী মশাইয়ের কাছে। সকলে বলা বলি করছিল সাধুর নাকি খুব মন্ত্রের জোর গো। মন্ত্রের জোরে সে নাকি যজ্ঞের আগুন থেকে কবচ বের করে মানুষকে দেয়। ও বাবা, তুমি তো সবই জানো দেখছি গো। জানি তো। তা আমায় বলনি কেন? ওসব লোক ঠকানো ব্যাপারে আমার কোনো গরজ নেই, তাই বলিনি। তোমার না সবটাতেই বাড়াবাড়ি। আচ্ছা, সাধু বাবা যদি সত্যি সত্যি যোগ সিদ্ধ মহাপুরুষ হয়? যোগ সিদ্ধ কি আলু সেদ্ধ সেটা পরে প্রমাণ হবে। আগে সাধুকে একটু থিতু হয়ে বসতে দাও দেখি, তারপর বুঝবো সে মহাপুরুষ না কাপুরুষ। এখন কথা না বাড়িয়ে চারটি খেতে দাও দেখি। আজ বেশ ভালো রকম কামাই হয়েছে। হ্যাঁ, 2000। বলিস কি রে, একদিনে 2000? তার মানে ব্যবসা দিনে দিনে বাড়ছে বল। একেবারে ঝড়ের গতিতে বাড়া। আমি কিরকম প্রচার করেছি বলো? আর আমি কিরকম দর হাঁকছি? ভালো ভালো, খুব ভালো। তবে দুঃখ একটাই, খেটে মরছি আমরা, আবার এদিক ওদিক কিছু হয়ে গেলে, মানে ধরা পড়ে গেলে পিটুনিও খাবো আমরা, অথচ আমরা ভাগ পাবো সব থেকে কম। ঠিক বলেছ। আমি আর ঘটা পাবো 1 আনা 1 আনা করে 2 আনা। তোমার কপালে জুটবে 2 আনা, আর কিছু না করে বাদ বাকি 12 আনা নিয়ে চলে যাবে ওই মন্ত্রী মশাই। কে 12 আনা নিয়ে চলে যাচ্ছে রে? আমি? না মানে মনে খুব দুঃখ হচ্ছে, তাই না রে? এই নে, জিভে গজা খা। ভুলে যাস না, আমি তোদের ওপরওয়ালা, আর তোরা সব আমার কর্মচারী। তাই ঘোট টোট না পাকিয়ে যেটা করছিস সেটাই মন দিয়ে করে যা। আর বেশি দল টল পাকালে না, জোচ্চোর বলে ধরিয়ে নিয়ে গিয়ে গারদে চালান করে দেব। আমায় চিনিস না তোরা? না 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 না, আমরা আবার ঘোট পাকালাম কখন? পাকাইনি তো। আর আপনি যে আমাদের ওপরওয়ালা, আর ওপরওয়ালারা যে সব সময় বেশিটা পেয়ে থাকে সেটা কি আমরা জানি না? খুব জানি। তাহলে দে আজকের রোজগারের 12 আনা ভাগ, মানে 1500 টাকা দে। বাবা, দরজার বাইরে কান পেতে আমি শুনতে পেয়েছি আজকে 2000 কামাই হয়েছে। পুটির বাবা, ও পুটির বাবা, বলো। কোথা থেকে আসছো? আর বলো না, ওই যে পুঁটির মার বায়না। তা বায়নাটা কি? সিদ্ধ সাধুর কাছ থেকে কবচ আনতে হবে। তা এসবের দরকার হয়ে পড়লো কেন? ওই যে গেল বছরে সব ধানে পোকা লেগে গিয়ে নষ্ট হয়ে গেল না, তা পুঁটির মা বললো যাও সাধু বাবার কাছ থেকে একটা দোষ কাটাবার কবচ নিয়ে এসো। এই তো করকরে 50 টাকা খরচা করে একটা কবচ নিয়ে এলাম। বটে, দেখবে একবার কবচটা? না ওসব কবচ টবচে আমার কোনো আগ্রহ নেই।
তা এই কবজে তোমার ধানে আর পোকা লাগবে না তো? সাধু বাবা তো বললো আর লাগবে না। আর যদি লাগে? না না, সেটা হবে না মনে হয়। যে মানুষ হোমের আগুনের ভেতর থেকে কবজ এনে দিতে পারে, আর যাই হোক সে ঠকাবে বলে মনে হয় না। মনে না হলেই ভালো। আচ্ছা তুমি যাও। কিছু বলবে? না মানে সাধু বাবার দুটো চেলার মধ্যে একটাকে কেমন যেন চেনা চেনা মনে হলো। চেনা? কিরকম চেনা? বলি আগে কি কখনো দেখেছো? না, আগে কখনো দেখিনি, তবে ওই যে মাঝে মধ্যে হয় না, একজনের গলা শুনলে কেমন যেন চেনা চেনা মনে হয়। মনে হয় কোথায় যেন শুনেছি, সেই রকম আর কি। আচ্ছা আমি যাই, পুটির মা আবার ওদিকে হা পিত্তেশ করে বসে আছে। হ্যাঁ এসো। সাধুর দুই চেলা, একজনের গলাটা আবার পুটির বাবার চেনা ঠেকেছে। এদিকে মন্ত্রী মশাই মহারাজের কাছে সাধুর নামে দেদার ঢাক পিটিয়ে গেল। এদিকে সাধুর দুই চেলা, ওদিকে আবার মন্ত্রী মশাইয়ের যাবতীয় কুকর্মের চেলা বটা আর ঘটা। না, এখানেও দুই মূর্তিমান। না, দুয়ে দুয়ে কেমন চার হচ্ছে মনে হচ্ছে। মন্দিরের ভেতরে তো কেউ নেই, সাধু চেলা সব গেল কোথায়? এই কাঠ দিয়েই হোম হয়। আচ্ছা, মাটিতে তো ডাই বেল কাঠ, তাহলে এই কাঠগুলো আলাদা করে রাখা কেন? উপরালার বাড়িতে আজ যা জব্বর ভোজ হলো না? তা যা বলেছ, কবজি ডুবিয়ে খাসির মাংস আর ভাত। তার মানে মাংস ভাত সাঁটাতে কোথাও গিয়েছিল। মানে যা ভেবেছি তাই, এরা আসল সাধু নয়। আসল সাধু হলে মাংস ভাত খেত না। কিন্তু এদের ওপরওয়ালাটা কে? চল এবার টেনে ঘুম মারা যাক, কাল সকালে উঠে আবার কবজ বিলোতে বসতে হবে। আরে কালকে কজনের নাম পড়েছে? এখনো অব্দি 15 জন। কামাই 2500। ভালো ভালো, খুব ভালো। তাহলে রে, কেউ কোনো সন্দেহ টন্দেহ করছে না তো? সন্দেহ? কি যে বলো! আরে যজ্ঞের আগুন থেকে কবজ বেরোনোর জাদু দেখেই তো সকলে মজে যাচ্ছে। সন্দেহ আর করবে কখন? আর কবচে ফল না পেয়ে মনের মধ্যে যখন ওই সন্দেহ জাগবে, তখন তো আমরা পগার পার। মাথা খেলিয়ে একটা যা বুদ্ধি বের করেছ না, কি বলবো। তাহলে এই ব্যাপার। দাঁড়াও, তোমাদের হাটে হাড়ি আমি ভাঙছি। সুপ্রভাত মহারাজ। আরে গোপাল, এসো এসো এসো। একটা খবর জানতে এলাম মহারাজ। আপনি কি এর মধ্যে ওই সাধুর কাছে গিয়েছিলেন? এই দেখো, একেবারে ভুলে বসে আছি। আমার কিন্তু সাধুকে কেমন সন্দেহ হচ্ছে মহারাজ। না না গোপাল, কাউকে দুম করে সন্দেহ করাটা কিন্তু খুব খারাপ। সাধুর ব্যাপারটা মাথা থেকে নামিয়ে ফেলো দেখি। ঠিক আছে, যা বলবেন। তবে আমি বলি কি, আপনি সাধুকে রাজসভায় ডেকে পাঠান। হ্যাঁ, কথাটা মন্দ বলনি। রাজসভায় ডেকে এনে একবার ওর যোগ্য দেখা যেতে পারে। আমি থাকবো তো রাজসভায়? না 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 না, তোমার থেকে কাজ নেই। দুমদাম করে কি বলতে কি বলে বসবে, বলা তো যায় না। তোমার কথায় রেগে গিয়ে কখন আবার ওই অভিশাপ টভিশাপ দিয়ে বসে। তাহলে আমায় দুদিনের জন্য ছুটি দিন মহারাজ, একটু শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। ছুটি নেবে? ঠিক আছে, নাও। আমি বরং মন্ত্রীকে বলে কাল সাধুকে রাজসভায় নেমন্তন্ন করে পাঠাই। আপনার যা ইচ্ছে। না না, সে কথা নয়। আসলে মহারাজের সামনে এসব করতে গিয়ে যদি ফেঁসে যাই। কেন ফাঁসবি কেন? এতদিন ধরে এ কাজ করে করে তোর হাত পেকে গেছে। আর আমাদের মহারাজ হচ্ছে বোকাশোকা ভালো মানুষ, তাকে ঠকানো খুব সোজা। তাই বলছি, মনে জোর নিয়ে আয়, জোর। না
মহারাজকে ঠকানো যে খুব সোজা সে কথা তো জানি, কিন্তু ভয় ভয় তো ওই বিটলে গোপালকে নিয়ে। বেটা কখন যে কি খেল দেখিয়ে বসে। গোপালকে নিয়ে চিন্তা নেই, কদিনের জন্য ছুটি নিয়ে ও বেটা শ্বশুর বাড়ি চলে গেছে। চলে গেছে? ওরে বাবা, যাক যাক বাবা, তাহলে আর কোনো চিন্তা নেই। চলো চলো কবচ বাবা, কাল আচ্ছা সে মহারাজকে তাক লাগিয়ে দিয়ে আসি। যা ভেবেছিলাম তাই, যত রহস্য কাঠকুন্ডুতে, মানে এই কাঠের পেটে। ঠিক আছে সাধু বাবা, এসো একবার রাজসভায়, তারপর হবে এসপার ওসপার। যাই, বিজ্ঞানীর বাড়ি একবার ঢু মেরে যাই। জয় উপরওয়ালা কি জয়। এসে গেছেন মহারাজ, এসে গেছেন। মহামান্য মহাপ্রতিম যোগ সিদ্ধ কবচ বাবা এসে গেছেন। আসুন সাধু বাবা, আসুন আসুন। আপনার পায়ের ধুলো পড়ে আমার রাজসভা ধন্য হলো আজ। বল বেটা, ডেকে পাঠিয়েছিস কেন? আগে হোম করে একটা কবচ যদি আমায় দেন। দেব রে দেব, তোর তো কবচের খুব দরকার রে। ওরে, তোর যে ঘরে শত্রু বাইরে শত্রু, সব শত্রু দমন হয়ে যাবে কবচের জোরে। বৎসরা, হোম কুণ্ড সাজাও। শোন বেটা, আমি কিন্তু ওই হোম কুণ্ড স্পর্শ পর্যন্ত করি না। তাহলে যোগ্য হবে কি করে? আমার চেলারা হোম কুণ্ড সাজাবে, তোর নামে যোগ্য হবে তো। তাই তুই বেলকাঠে আগুন ধরিয়ে তুই হাতায় করে ঘি ঢালবি, কেমন? আর আপনি? আমি শুধু দূরে বসে মন্ত্র পড়ে যাব। যজ্ঞের আগুনের শিখা যখন লক লক করে আকাশমুখী হবে, তখন কৃপা করে উপরওয়ালা অদৃশ্য হাতে কবচটা ফেলে দিয়ে যাবেন এই হোমকুণ্ডে। সত্যি সাধু বাবা, কি সাধনার জোর আপনার। তাহলে এবার যজ্ঞ শুরু করি। বৎসরা, তোমরা কি প্রস্তুত? হ্যাঁ বাবা, আমরা প্রস্তুত। ওং রিং হ্রিং ক্রিং স্বাহা, ওং ফট মট গট হট লট স্বাহা, ওং ক্রিং চাং ব্রিং চাং গ্রিং চাং হিরিং চাং স্বাহা। দাও দাও, ওপরওয়ালা কৃপা করে অদৃশ্য হাতে তোমার দয়ার দান বিপদ তারণ কবচটা দিয়ে যাও। মহারাজের সামনে আজ যা দিচ্ছে না, একেবারে পুরো ফাটিয়ে দিচ্ছে। দিয়েছো ওপরওয়ালা, দিয়েছো। তোমার এত কৃপা, সকলে বলো জয় ওপরওয়ালার জয়। জয় ওপরওয়ালার জয়। যা কৃষ্ণচন্দ্র, এবার একটা কাঠি দিয়ে নিবন্ত আগুনের ছাই সরিয়ে কবচটা বের করে আন। যা বৎস, সকলে মহারাজকে সাহায্য করো। অবিশ্বাস্য, এ আমি ভাবতে পারছি না। মনে হচ্ছে এ তো যেন ঋষ্যশৃঙ্গ মুনির যজ্ঞ, রামায়ণে দশরথের করা যজ্ঞ। যজ্ঞের আগুন থেকে বেরিয়ে এসেছিলেন এক ঋষি। ঠিক বলেছেন মহারাজ, আমার মনে হয় আমাদের এই কবচ বাবাও রামায়ণের সেই ঋষ্যশৃঙ্গ মুনির মতো এক ক্ষমতাবান মুনি। আমিও যে এই ক্ষমতাবান মুনির একটু কৃপা পেতে চাই। সর্বনাশ, গোপাল হঠাৎ উদয় হলো কি করে? গোপাল, তুমি শ্বশুর বাড়ি যাওনি? যাবার তো সবই ঠিক ছিল মহারাজ, কিন্তু কাল রাত থেকে পেটের ভেতরটা এমন গুড়গুড় করতে শুরু করে দিল। বাবা, তুমি মহারাজকে কবচ দিলে, এবারে আমায় একটা দাও। মরেছে গোপাল যে আবার কি চাইছে, কি করি এখন? ফেঁসে গেলে তো সবকিছু চিত্তির। যেমন করেই হোক গোপালকে আটকাতে হবে। তুমি আবার কবচ নিয়ে কি করবে? হ্যাঁ, তুমি তো ঘোর নাস্তিক। নাস্তিক ছিলাম, কিন্তু আজ এই মুহূর্ত থেকে আমি ভক্ত বনে গেছি, কবচ বাবার পরম ভক্ত। দাও কবচ বাবা, কৃপা করে আমায় কবচ দাও, যেন কবচ পেয়ে আমার মনের ভেতরের সব সন্দেহ, যাবতীয় কৌতূহল জন্মের মতো দূর হয়ে যায়। হ্যাঁ, দেব দেব, নিশ্চয়ই দেব, কিন্তু আজ তো দিতে পারবো না। কাল মন্দিরে আসিস, পেয়ে যাবি। কেন বাবা, আজ দিতে পারবে না কেন? আর একটা যজ্ঞ করার মতো বাড়তি বেলকাঠ যে আমাদের সঙ্গে নেই। ও নিয়ে তুমি চিন্তা করো না বাবা, বেলকাঠ আমি সঙ্গে করেই এনেছি। এই দেখো।
এই মরেছে, গোপাল যে একেবারে তৈরি হয়ে এসেছে দেখছি। না না না, ও বেল কাঠে আমি যোগ্য করতে পারবো না। আমি যোগ্য করি আসল বেল কাঠে। আসল বেল কাঠ তুই পাবি কোথায়? আসল বেল কাঠ পাওয়া কি অতই সোজা? খুব সোজা, কারণ এখানকার সকলেই জানে যে আমার বাড়ির উঠোনে একটা প্রাচীন বেল গাছ ছিল। ইয়া বড় বড় বেল হতো সেই গাছে। মহারাজকে কতবার সেই বেল খাইয়েছি। তাতে কি হলো? গেল বছর পোকা লেগে গাছটা মরে গেল। সেই গাছ কেটে সযত্নে বেল কাঠ রেখে দিয়েছিলাম এতদিন। আমি সেই বেল কাঠের কয়েকটা এনেছি মাত্র। নাও সাধু বাবা যজ্ঞ শুরু করো। পুরোপুরি ফেঁসে যাওয়ার আগে আমি এখান থেকে সটকে পড়ি। এই কোথায় চেলা ভাই, যাচ্ছ কোথায়? আমার জন্য হোমকুণ্ড সাজাও। নাও সাধু বাবা, আমার এই বেল কাঠ জ্বালিয়ে যজ্ঞ শুরু করো। যদি আমার কাঠ জ্বালিয়ে যজ্ঞ করে কবচ বের করতে পারো, তাহলে বুঝবো তুমি আসল সাধু। না হলে সকলে জানবে তুমি নকল, তুমি একটা ভণ্ড। ওরে বাপ, তুই আমায় ভণ্ড বল, জোড়া সিংহের ষণ্ড বল, যা ইচ্ছে তাই বল, কিন্তু নিজের বেল কাঠ ছাড়া অন্য কোনো বেল কাঠ জ্বালিয়ে আমি কবচ বের করতে পারি না রে বাপ। কেন? কারণ মহারাজ, ওই বেল কাঠেই তো আছে যাবতীয় কারিকুরি। এই দেখুন মহারাজ, এই বেল কাঠটা দেখুন, বাইরে থেকে দেখতে অতি সাধারণ, কিন্তু এর পেটের মধ্যে আছে এই যে। কাঠের ভেতর কবচ এলো কি করে? খুব সোজা, কাঠটাকে মধ্যিখান থেকে কেটে ভেতরে একটা খোদল তৈরি করে কবচটাকে পুড়ে দিয়ে আঠা দিয়ে কাঠটাকে জুড়ে দেওয়া হয়েছে। তারপর আমার অনুমান অন্য বেল কাঠের সঙ্গে এই কাঠটা মিশিয়ে দেওয়া হয়। আগুনে কাঠ জ্বলে ছাই হয়ে যায়, কিন্তু ধাতুর তৈরি কবচ তো আর পোড়ে না, তাই ছাই সরিয়ে পাওয়া যায় এই কবচ। কি এত বড় জালিয়াতি! আমাকে ধোকা দেওয়া! এই সেনাপতি, এই সেনাপতি, এদের তিনজনের কোমরে দড়ি পড়াও। শুধু তিনজন কেন মহারাজ, আরো একজন আছে এর মধ্যে, আমাদের নাটের গুরু, আমাদের উপরওয়ালা। সে হতভাগার নাম কি? সেরেছে, এমনি কম ভাগ দি বলে বেটারা খেপে আছে। এখন সেই শোধ তুলতে আমার নামটা বলে দেবে না তো? কি হলো রে জোচ্চোর, হতভাগার নামটা বল। আপনার মন্ত্রী। আমার মন্ত্রী? মন্ত্রী, তোমার এত সাহস! এ মিথ্যে কথা বলছে মহারাজ, মিথ্যে কথা বলছে। এখন আমার অঙ্ক মিলে গেল। কবচ বাবার দুই চেলা, আবার মন্ত্রী মশাইয়ের দুই সাঙ্গাত, বটা আর ঘটা। অনুমান যদি মিথ্যে না হয়, দেখি দেখি। কি বটা ভাই? আমি শুধু একা নই, ঘটাও আছে। যাও যাও, সব কটাকে গারদে নিয়ে যাও। সত্যি গোপাল, সত্যি তুমি ধন্য। আমার রাজ্যে গাদাগুচ্ছের আস্তিকের সাথে তোমার মতো যদি দু একটা নাস্তিক থাকে, তাহলে মনে হয় রাজ্যটা বেঁচে যাবে।